নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক ও ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা অদৃষ্ট পরীক্ষা। চোগা চাপকান পরে শ্যামলা মাথায় দিয়ে নব্য উকিল শ্রীযুত হেমন্ত কুমার বন্দ্যোপাধ্যায় MA BL একটি ক্ষুদ্র ব্যাগ হাতে করে হুগলি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছিতেই ট্রেনখানি এসে দাঁড়ালো। তিনি তাড়াতাড়ি দ্বিতীয় শ্রেণীর দিকে অগ্রসর হয়ে দেখলেন একটি কামরায় দুজন ইংরেজ বসে আছে, অন্যটি খালি। সুতরাং সেই খালি কামরাটিতেই তিনি উঠে পড়লেন। জানলাগুলি খুলে রুমাল দিয়ে চামড়ার গদির ধুলো ঝেড়ে মনোমতো স্থানটিতে বসতেই ঘণ্টা হলো। গাড়ির সবুজ নিশান উড়ল, ইঞ্জিনের বাঁশি বাজল, ট্রেনখানি চলতে আরম্ভ করল। হেমন্তবাবু তখন পায়ের জুতো খুলে ছিদ্রবহুল মোজা সংযুক্ত চরণ দুখানি বেঞ্চির উপর ছড়িয়ে দিয়ে আরাম করে বসে মক্কেলের উপহার সিগারেটের একটি প্যাকেট বের করে সিগারেটে অগ্নিসংযোগ করলেন। হেমন্তবাবু বর্ধমানে ওকালতি করে থাকেন। আজ 3 বৎসর কাল আদালতে যাতায়াত করছেন, কিন্তু উপার্জন আশানুরূপ হচ্ছে না। অথচ গৃহে স্ত্রী, 2টি কন্যা, একটি বিধবা ভগিনী এবং বৃদ্ধা মাতা। বাড়িখানি পৈতৃক, ভাড়া দিতে হয় না। 3 মাস অন্তর মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েই খালাস, ওই যা একটু সুবিধা। কিন্তু কঠোর মিতব্যয়িতা অবলম্বন করেও মাসে 100টি টাকার কমে সংসারটি কিছুতেই চলে না। মাঝে মাঝে পুঁজি ভেঙে খেতে হয়। পরিবারস্থ কারো পীড়াদি হলে অথবা অন্য কোনো রূপ অভাবিত পূর্ব দায় উপস্থিত হলেও পুঁজিতে হাত পড়ে। এই প্রণালীতে সেই পুঁজিও ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষুদ্রাকার ধারণ করেছে। হুগলিতে একটি মোকদ্দমা পেয়ে আজ এখানে এসেছিলেন। একদমে 25টি টাকা ফি পেয়ে মনটি আজ বেশ প্রফুল্ল। 10 দিন পরে আবার তারিখ পড়েছে, আবার আসতে হবে। মোকদ্দমাটি এখন কিছুদিন চললেই মঙ্গল। ট্রেন ছোট ছোট স্টেশনকে গ্রাহ্য না করে নিজ আভিজাত্য গর্বে ছুটে চলেছে। হেমন্তবাবুর সিগারেট শেষ হলো। গোটা 2 ছোট স্টেশনও পার হয়ে গেল। তিনি উঠে গোসল কামরায় প্রবেশ করলেন। হাত মুখে জল দিয়ে রুমালে মুখ মুছছেন, এমন সময় ওপরে জালতির র্যাকের দিকে তার নজর পড়ল। দেখলেন ময়লা মোটা কাপড়ে বাঁধা একটা পুলিন্দা। কারো মোকদ্দমার কাগজ নাকি? মনে এই ভেবে পুলিন্দাটি তিনি নামালেন। গোসল কামরা থেকে বের হয়ে স্বস্থানে এসে বসে সেটি উল্টে পাল্টে দেখতে লাগলেন। পুলিন্দাটি খুলবেন না বর্ধমানে নেমে স্টেশন মাস্টারের জিম্মা করে দেবেন, এই মনে মনে চিন্তা করতে লাগলেন। মনে হলো স্টেশন মাস্টারের জিম্মা করে দেওয়ার একটা বিপদ আছে। নিজ নামধাম লিখিয়ে দিতে হবে। পরে যার পুলিন্দা সে যদি বলে তার মধ্যে আমার এত টাকা ছিল অথবা অমুক মূল্যবান দ্রব্য ছিল তা নেই, তখন কি করে আমি প্রমাণ করাবো যে তা আমি আত্মসাৎ করিনি? কামরায় এমন একজন সহযাত্রীও নেই যে আমার সাধুতার বিষয়ে সাক্ষ্য দেবে। অবশ্য প্রমাণের ভার বাদীর ওপরে। আদালতে না হয় আমি বেকসুর খালাস পেয়ে গেলাম, কিন্তু বদনামটা যাবে কোথায়? সুতরাং কি করা যায়? কিন্তু তাতে ফল কি হবে? সে স্টেশনে পৌঁছে গাড়ি সাইডিংয়ে গেলে ম্যাথর ঝাড়ু দিতে এসে তা কুড়িয়ে পাবে এবং ভেতরে কি আছে দেখবার জন্যে গোপনে বাড়ি নিয়ে যাবে। টাকা কড়ি যদি কিছু থাকে তবে তা অপহরণ করবে। কাগজপত্র যা আছে যথার্থ অধিকারীর কাছে সেগুলি যতই দরকারি হোক ছিঁড়ে নষ্ট করবে অথবা পুড়িয়ে ফেলবে। আহা, যে বেচারি এটা ফেলে গেছে তার সর্বনাশ হবে। আমি যদি এটা খুলি তবে খুব সম্ভব প্রকৃত অধিকারীর নামধামের সন্ধান পাব, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে পারব। সুতরাং খুলে দেখাই উচিত হচ্ছে। পকেট থেকে আরেকটি সিগারেট বের করে ধরিয়ে হেমন্তবাবু দপ্তরের দড়ি খুলতে লাগলেন।
বস্ত্রাবরণ উন্মুক্ত হলে দেখা গেল আদালতের নিলাম ইস্তাহারি বৃহৎ মোটা ফর্মে পুলিন্দাটি জড়ানো এবং আবার দড়ি দিয়ে বাঁধা। তা খুলে সবিস্ময়ে দেখলেন নোট, কেবল নোট, সমস্তই নোট, অন্য কাগজপত্র কিছুই নেই। নোটগুলি থাকবন্দি করে সাজানো, এমন 10টি থাক, প্রত্যেকটি নোট 100 টাকার করে। দেখে হেমন্তবাবুর মাথা বনবন করে ঘুরতে লাগলো, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো। ভয় হলো হয়তো অজ্ঞান হয়ে পড়বেন। নোটগুলি সেই অবস্থায় বেঞ্চের ওপর ফেলে হেমন্তবাবু টলতে টলতে আবার গোসলখানায় প্রবেশ করলেন এবং জলের কল খুলে পাগলের মতো মাথায় জল দিতে লাগলেন। কলার ভিজল, চাপকান ভিজল, কতক জল কামিজের ফাঁকে প্রবেশ লাভ করে পৃষ্ঠে গিয়ে পৌঁছাল। কিছুক্ষণ এইরকম জল সেকের পর কল বন্ধ করে হেমন্তবাবু রুমালে মাথা মুছতে লাগলেন। ক্ষুদ্র রুমাল ভিজে যায়, জল নিংড়ে ফেলে আবার হেমন্তবাবু মাথা মোছেন। আয়নার কাছে দাঁড়িয়ে দেখলেন চোখ দুটো লাল টকটক করছে, চুলের টেড়ি বিলুপ্ত হয়ে মাথাটি অসভ্য বন্য জাতির মতো হয়েছে। আঙুলের সাহায্যে নোটের একটি থাক গণনা করে দেখলেন 100 খানি আছে, 10,000 টাকা। অন্য থাকগুলিও সমান মোটা, 10টি থাক, লক্ষ টাকা। নোটগুলি সেই নিলাম ইস্তাহারি কাগজে জড়িয়ে হেমন্ত নিজের ব্যাগের মধ্যে ভরলেন, ময়লা মোটা কাপড়খানা জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। ট্রেন যথাসময় বর্ধমানে এসে দাঁড়ালো। হেমন্তবাবু নেমে ঠিকা গাড়ি ভাড়া করে বাড়ি চলে গেলেন। আজ প্রায় 1 মাস কাল পরে হেমন্তবাবু রোগশয্যা ত্যাগ করলেন, পথ্য পেলেন। হুগলি থেকে ফিরে বাড়ি পৌঁছে সেদিন রাত্রেই তার জ্বর হয়েছিল। প্রবল জ্বরে কয়েকদিন তিনি অচেতন অবস্থায় ছিলেন। দিন 15-16 অবস্থা খুবই খারাপ হয়েছিল, জমে মানুষে টানাটানি বললেই হয়। তারপর থেকে একটু সুরাহা হয়েছিল। বর্ধমানের সমস্ত বড় বড় ডাক্তার, মায়ের সিভিল সার্জন সাহেব পর্যন্ত এসেছিলেন। বিস্তর টাকা ব্যয় হয়ে গেছে। তা যাক, প্রাণটা যে বেঁচেছে এই পরম ভাগ্য বলতে হবে। শিঙি মাছের ঝোল সহ পুরনো চালের 4টি ভাত খেয়ে হেমন্তবাবু বিছানায় উঠে তাকিয়া ঠেসান দিয়ে বসে পান চিবোচ্ছেন। এমন সময় তার জননী এসে বললেন, বাবা, এতদিন তোমায় বলিনি, এই অসুখে আমার হাতে পুঁজিপাটা যা ছিল তা সমস্তই প্রায় খরচ হয়ে গেছে। এখন দিন চলবে কি করে, আমি সেই ভাবনাতেই অস্থির হয়ে পড়েছি। কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি নে। বলে তিনি মুখখানি গম্ভীর করে রইলেন। গায়ে একটু বল পেলে এই আদালতে বেরোই আবার, বলে হেমন্তবাবু ঘরের কোণে আলমারিটির পানে চাইলেন। হুগলি থেকে সেদিন বাড়ি এসেই ব্যাগটা আলমারির ভেতর তুলে রেখেছিলেন। কয়েকদিন পরে একটু জ্ঞান হলেই স্ত্রীর দ্বারা আলমারিটি খুলিয়ে ব্যাগটি বের করিয়েছিলেন এবং স্ত্রী কার্যন্তরে গেলে সেটি খুলে দেখেছিলেন। পুলিন্দাটি যেমন ছিল তেমনই আছে। এ কয়দিন শুয়ে শুয়ে তিনি ভাবলেন, যার টাকা সে নিশ্চয়ই 2-1 দিন পরে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, পুরস্কার ঘোষণা করেছে। বিজ্ঞাপনটি দেখতে পেলে পুরস্কারের টাকাটা পাবার উপায় হয়। কিন্তু বাড়িতে খবরের কাগজ নেই। পাড়ার বন্ধু বান্ধবের বাড়িতে এতদিনের পুরনো কাগজ আর খুঁজে পাওয়াও দায়। উকিল লাইব্রেরিতে বড় বড় 3খানি দৈনিক কাগজের ফাইল আছে। যথাসম্ভব শীঘ্র লাইব্রেরিতে গিয়ে সেগুলির অনুসন্ধান করতে হবে। টাকাগুলি আত্মসাৎ করবার প্রলোভনও তার মনের মধ্যে বিষম উৎপাত করেছে। 100 টাকার নোটের নম্বর রাখা হয় না, ধরা পড়বার তেমন কোনো আশঙ্কাও নেই। কিন্তু এ পর্যন্ত হেমন্তবাবু সে প্রলোভনকে দমন করে রাখতে সমর্থ হয়েছেন। ভেবেছেন, ছি ছি, পবিত্র ব্রাহ্মণকুলে জন্মে এত লেখাপড়া শিখে শেষে কি চোর হব? তবে পুরস্কারের টাকাটা নিতে হবে বই কি। সেই বিজ্ঞাপিত পুরস্কারের টাকাটার পরিমাণ কি হতে পারে
এই শুয়ে শুয়ে কদিন চিন্তা করে এসেছেন যদি কোনো বিজ্ঞাপন দেওয়া তার কর্তব্য হবে কিনা, এও মনে মনে আলোচনা করেছেন। কিন্তু মস্তিষ্ক এখনো দুর্বল, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। অন্য পথ্য পাবার 4 দিন পরে আদালতে যাবার জন্য হেমন্ত প্রস্তুত হতে লাগলেন। তা শুনে তার মা এসে নিষেধ করলেন, বললেন, এখন এই দুর্বল শরীর হয়তো মাথা ঘুরে পড়ে যাবে, নাই মা কাছারি গেলে বাবা। আরও 2-4 দিন যাক, শরীরে একটু বল পাও, তারপর বেরিও। স্ত্রী কমলিনী এসে অনেক মিনতি করলেন। হেমন্ত অনেক করে তাদের বুঝিয়ে অভয় দিয়ে কাছারি যাত্রা করলেন। উকিল লাইব্রেরিতে পৌঁছলে তার বন্ধু বান্ধব তাকে ঘিরে বসে আরোগ্য লাভের জন্য তাকে অভিনন্দিত করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটু ফাঁক পেয়ে হেমন্ত লাইব্রেরি ঘরে গিয়ে একখানা চেয়ার টেনে খবরের কাগজগুলির ফাইলের কাছে বসলেন। যে তারিখে হুগলি থেকে ফিরেছিলেন সেই তারিখ থেকে 8-10 দিনের কাগজের বিজ্ঞাপন স্তম্ভগুলি তন্ন তন্ন করে 1 ঘণ্টা কাল খুঁজলেন, কিন্তু সে সম্বন্ধে কোনো বিজ্ঞাপন দেখতে পেলেন না। এই পরিশ্রমে তার মাথা ঘুরতে লাগলো, শরীরটা ঝিমঝিম করতে লাগলো। মুখে কানে জল দিয়ে 1 গ্লাস জল পান করে গাড়ি ডাকিয়ে বাড়ি ফিরে এসে নিতান্ত নির্জীবের মতো বিছানায় পড়ে রইলেন। হেমন্তর স্ত্রী এসে কাছে বসে তাকে পাখা করতে লাগলো, মাথায় হাত বুলাতে লাগলো। এমনভাবে ঘণ্টাখানেক শুশ্রূষার পর তিনি কতকটা চাঙ্গা হয়ে উঠলেন। কয়েকদিন পরে পুনরায় কাছারি গিয়ে পুলিশ গেজেটের ফাইল, কলকাতা গেজেটের ফাইল অনুসন্ধান করলেন, কিন্তু কোনো সন্ধান মিলল না। টাকা হারানোর কোনো রূপ বিজ্ঞাপন কেউ দেয়নি। মাসখানেক পরে হেমন্ত কলকাতা চলে গেলেন। ব্যাংকে ব্যাংকে ঘুরলেন, কারেন্সি অফিস, রয়্যাল এক্সচেঞ্জের নোটিশ বোর্ডগুলি খুঁজলেন, কিন্তু কোথাও কোনোরূপ সূত্র পেলেন না। অবশেষে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে একখানি প্রধান ইংরেজি সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞাপন দিলেন, রেলগাড়িতে ভ্রমণকালে আমি একটি পুলিন্দা কুড়াইয়া পাইয়াছি। হারাইবার তারিখ, স্থান, পুলিন্দায় কি ছিল ইত্যাদি বিষয় বর্ণনা সহ আবেদন করুন ইত্যাদি। উপর্যুপরি 6 দিন ধরে এই বিজ্ঞাপন প্রকাশিত হল, কিন্তু একখানি পত্রও হেমন্তের কাছে এলো না। তখন তিনি এ বিষয়ে একান্ত হতাশ হয়ে একদিন তার জননীর কাছে আদ্যোপান্ত সমস্ত কথা জানিয়ে টাকাটা এখন কি করা উচিত সে বিষয়ে তাঁর পরামর্শ জিজ্ঞাসা করলেন। মা সমস্ত শুনে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। অবশেষে বললেন, অতগুলি টাকার লোভ তুমি যে বাবা সংবরণ করতে পেরেছ, তাতে আমি বড় সুখী হয়েছি। ব্রাহ্মণের ছেলের উপযুক্ত কাজই তুমি করেছ। এত করেও যখন টাকার মালিকের সন্ধান পেলে না, তখন একটা কাজ করো, টাকাগুলি কলকাতার কোনো ভালো ব্যাংকে গচ্ছিত রেখে এসো। ব্যাংক থেকে ওই টাকার যা সুদ পাওয়া যাবে তা তুমি স্বচ্ছন্দে নিজে ভোগ করতে পারো, তাতে কোনো দোষ নেই, আমি তোমায় অনুমতি দিচ্ছি। যদি ভবিষ্যতে কোনো দিন টাকার যথার্থ মালিক এসে উপস্থিত হয়, ওই সমস্ত টাকা তাকে ফিরিয়ে দিও। হেমন্ত জননীর আদেশ অনুসারেই কাজ করলেন। কয়েকদিন পরে কলকাতায় গিয়ে বেঙ্গল ব্যাংকে টাকাটা গচ্ছিত রেখে এলেন। 6 মাস অন্তর 2500 টাকা সুদ আসতে লাগলো। সেই টাকায় এবং নিজের উপার্জনে হেমন্ত স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করতে লাগলেন। বছরের পর বছর কাটতে লাগলো। ক্রমে ওকালতিতে হেমন্তের পসার জমে গেল। আরও কয়েকটি নাতি নাতনির মুখ দেখে তাঁর জননী স্বর্গারোহণ করলেন। বড় মেয়েগুলির বিবাহ হলো, বড় ছেলেরা পাশ করে কলেজে প্রবেশ করল। হেমন্তের দেহখানি স্থূল হল, মস্তকের অগ্রভাগে টাক পড়ল। পৈতৃক বাড়িখানি ভেঙে তিনি নূতন ইমারত প্রস্তুত করলেন। এইভাবে সুদীর্ঘ 25 বৎসর কেটে গেল।
কিন্তু ব্যাংকে জমা সেই লক্ষ টাকার দাবিদার কেউ উপস্থিত হলো না, কিংবা তাকে আবিষ্কার করবার কোনো সূত্র হেমন্ত পেলেন না। আজ রবিবার বেলা 7টার সময় অন্তঃপুরে বসে হেমন্তবাবু চা পান করছিলেন। ভৃত্য এসে সংবাদ দিল, আপিস ঘরে একটি বাবু দেখা করবার জন্য অনেকক্ষণ বসে আছেন। হেমন্ত জিজ্ঞাসা করলেন, মক্কেল? ভৃত্য বলল, বগলে তো কাগজপত্র কিছু দেখলাম না। আচ্ছা, বসতে বল, বলে হেমন্তবাবু চা পানে রত হলেন। চা পান আনতে কিছুকাল তামাকু সেবন করে হেলতে দুলতে মন্থর পদে তিনি আপিস ঘরে এসে প্রবেশ করলেন। একজন খর্বকায় প্রৌঢ়বয়স্ক ব্যক্তি বেঞ্চির উপর বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে যুক্ত করে ললাট স্পর্শ করে বললেন, প্রাতঃপ্রণাম। হেমন্তবাবু আশীর্বাদসূচক হস্তসংকেত করে বললেন, আরে দেওয়ানজি, কলকাতা থেকে কবে এলেন? বাবু ভালো আছেন তো? বসুন বসুন। উভয় উপবেশন করলে আগন্তুক বাবুটি বললেন, আগে আজ ভোরের ট্রেনেই এসে পৌঁছেছি, আবার আজই ফিরে যেতে হবে। বাবুজি একটি বিশেষ কাজে আপনার কাছে আমায় পাঠিয়েছেন। হেমন্তবাবু হেসে বললেন, স্বয়ং দেওয়ানজিকে পাঠিয়েছেন? কাজটা তাহলে গুরুতর বলুন। লোকটির নাম হরিহর দত্ত। এর মনিব শ্রীযুক্ত বাবু ইন্দ্রভূষণ চট্টোপাধ্যায় এই জেলার নরেন্দ্রপুর গ্রামের জমিদার। আসলে এরা জমিদার নন, বর্ধমান রাজ এস্টেটের পত্তনিদার, কিন্তু লোকে জমিদারই বলে থাকে। আজ প্রায় 20 বৎসর থেকে ইন্দ্রবাবু কলকাতায় গৃহ নির্মাণ করে সেখানেই বসবাস করছেন। ম্যালেরিয়ার ভয়ে জমিদারিতে আসা প্রায়ই ঘটে না। হেমন্তবাবু এর এস্টেটের বাঁধা উকিল। শুধু উকিল নন, বন্ধু। বাল্যকালে উভয় যখন একত্রে স্কুলে পড়তেন, সেই সময় থেকেই দুজনের অকৃত্রিম প্রণয়। যৌবনেও সেই বান্ধবতা অব্যাহত ছিল। ওকালতির প্রথম অবস্থায় সেই দুঃখের দিনে হেমন্ত কতবার ইন্দ্রবাবুর কাছে টাকা কর্য করেছেন। তারপর ইন্দ্রবাবু কলকাতাবাসী হলেন, তখন থেকে দেখা সাক্ষাৎ কমল। হেমন্তবাবু এখনও কলকাতা গেলে মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো পরামর্শ না থাকলেও ইন্দ্রবাবুর বাড়িতে গিয়ে মাঝে মাঝে 2-1 ঘন্টা যাপন করে থাকেন। দেওয়ানজি বললেন, আপনি তো জানেনই, দেনাপত্রে আমরা ইদানিং বড়ই জড়ীভূত হয়ে পড়েছি। বাবুজি এতদিন খরচপত্র খুব দরাজ হাতেই করে এসেছেন। এস্টেটের যা আয় তার চেয়ে অনেক বেশি খরচ করতেন, টাকাকে টাকা জ্ঞান করতেন না। আমি মাঝে মাঝে বুঝিয়েছি, কিন্তু চাকর মনিব সম্বন্ধ বেশি কিছু বলতেও পারতাম না। ফলে যা হবার তাই হয়েছে। মেরে কেটে বড় জোর 1.5 লাখ টাকা তো আয়, তাতে আর কত সয় বলুন? দেনার জ্বালায় মাথার ঘায়ে কুকুর পাগল হবার জোগাড়। কিন্তু এইটুকু সুখের বিষয় যে এতদিনে বাবুর সুবুদ্ধি হয়েছে। খরচপত্র কমিয়ে দিয়েছেন, বাড়িতে সাহেব ভোজন বন্ধ হয়েছে। 3খানা মোটর গাড়ি ছিল, তার 2খানা বেচে ফেলেছেন। বাড়িতে রানীমার কুমারদের 8 পৌরে ব্যবহারের জন্য এখন মিলের কাপড় কেনা হচ্ছে। অধিকার কি বলবো, নিজে এখন OHMS খাচ্ছেন। শুনে হেমন্তবাবুর মুখে একটু হাসির রেখা দেখা দিল। তিনি বললেন, এসব তো গেল ভূমিকা, এই আসল কথাটা কি? দত্ত মহাশয় বললেন, বলছি, আসল কথার জন্যেই তো এসেছি। পাওনাদারেরা জোট বেঁধে এখন নালিশ করা শুরু করেছে। 3টে ডিক্রি হয়ে গেছে, এখনো টাকা দাখিল করতে পারা যায়নি। আরও গোটা 4-5 মামলা ঝুলছে। এরা সব দোকানদার, বেশিরভাগই সাহেব দোকানদার। কিছু হ্যান্ড নোটও আছে, কেউ কেউ উকিলের চিঠিও দিয়েছে।
এই কিছুদিন হলো একজন তো বাড়ি বয়ে এসে চাকর বাকর কর্মচারীদের সামনেই বাবুজিকে অপমান করে গেছে। আর সেই দিন বাবুজি প্রতিজ্ঞা করেছেন, এক সালার এক পয়সাও আর বাকি রাখবো না, সমস্ত মিটিয়ে দেব। তাতে যদি আমার সমস্ত এস্টেট বিক্রি করতে হয় সবই আচ্ছা। হেমন্তবাবু জিজ্ঞাসা করলেন, এই দেনার পরিমাণ সব শুদ্ধ কত হবে? আমরা হিসেব করে দেখেছি 1,20,000 টাকা হলেই সমস্ত দেনা মিটে যায়। কারুর এক পয়সাও আর বাকি থাকে না। সেই টাকার এখন প্রয়োজন। তা টাকাটা তোলবার জন্যে বাবুজি স্থির করেছেন তার জমিদারির 2-1টা মহাল বিক্রি করে ফেলবেন। হেমন্তবাবু বিস্মিত হয়ে বললেন, একেবারে বিক্রি করে ফেলবেন? তার চেয়ে বন্ধক রেখে। আমরাও সেই পরামর্শই বাবুজিকে দিয়েছিলাম। আগে আগে কোনো পাওনাদার এরকম নালিশ টালিশ করে ব্যতিব্যস্ত করলে আমরা অন্য কোথাও থেকে টাকাটা ধার করে এনে সেটা মেটাতাম। কিন্তু ওই বাবুজি সেই দিন ওই রকম অপমানিত হওয়ার পর পইতে ছুঁয়ে শপথ করেছেন ধার আর তিনি করবেন না। তাতে যদি ছেলে পিলে নিয়ে উপবাস করতে হয় সবই আচ্ছা। সুতরাং কিছু সম্পত্তি বিক্রি করা ছাড়া আর উপায় নেই। হেমন্তবাবু কিছুক্ষণ নীরবে বসে ধূমপান করলেন। শেষে বললেন, তা খদ্দের কেউ ঠিক হয়েছে? আগে না, কলকাতার ধনীরা পাড়া গাঁয়ের জমিদারি বড় কিনতে চায় না। চাইলেও দর অসম্ভব কম বলে। বাবুজি এই কাজটির জন্য আপনার উপরেই ভার দিতে চান। ওই জেলায় আপনার তো অনেক বড় বড় মক্কেল আছে, কোথাও যদি। হেমন্তবাবু ধীরে ধীরে বললেন, খদ্দের অবশ্য আমি ঠিক করে দিতে পারি, কিন্তু এটা যে বড়ই দুঃখের বিষয় হলো দেওয়ানজি। দেওয়ানজি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে সে তো বটেই, কিন্তু উপায় কি? বছরে 7-8 হাজার টাকা, হয়তো আরও বেশি আয় কমে যাবে। কিন্তু আবার এও ভাবি, শরীরের যে অঙ্গে দুষ্ট ক্ষত হয়েছে সে অঙ্গটা কেটে ফেলে বাকি দেহটা যদি সুস্থ নিরাময় হয়, প্রাণটা যদি বাঁচে, তবে সেই কি একটা কম লাভ? 2-1টা মহাল গিয়ে বাকি সম্পত্তিটি যদি বজায় থাকবার উপায় হয়, এই ঘটনা থেকে বাবুজি যদি স্থায়ীভাবে নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে দুঃখ করবার কিছু নেই। হেমন্তবাবু জিজ্ঞাসা করলেন, তা কোন কোন মহাল বিক্রি হবে, কিছু স্থির হচ্ছে কি? না, স্থির এখনো কিছু হয়নি। যে কিনবে তার সুবিধের উপর কতকটা নির্ভর করছে। তো এই একটা লিস্ট আমি এনেছি বলে দেওয়ানজি তার পকেট থেকে একখানি কাগজ বের করে উকিলবাবুর হাতে দিলেন। অতঃপর দুজনে মহালগুলির সম্ভাবিত মূল্যাদি সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। বেলা 10টা বাজলে দেওয়ানজি উঠলেন। হেমন্তবাবু তাঁকে সান্ধ্যভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। আহারান্তে হেমন্তবাবুর গাড়ি তাকে স্টেশনে পৌঁছে দেবে, তিনি কলকাতায় ফিরে যাবেন। সেদিন মধ্যাহ্নভোজনের পর আপিস কক্ষে বসে তামাকু সেবন করতে করতে জন্দুই মক্কেল বিদায় করে রবিবাসরিক দিবানিদ্রার জন্য হেমন্তবাবু শয়নকক্ষে প্রবেশ করে দেখলেন তাঁর পত্নী তাম্বুল চর্বণ করতে করতে টেবিলের উপরকার বই কাগজগুলো সাজিয়ে রাখছেন। কমলিনী এখন আর সেই 25 বছর পূর্বেকার ক্ষীণকায়া যুবতী নেই। অবয়বে প্রৌঢ়া জননীর লক্ষণগুলি প্রকাশ পেয়েছে। দেহখানি বড় উকিলের গৃহিণীর যেরূপ স্থূল হওয়া উচিত সেই রূপই হয়েছে। হেমন্তবাবু পালঙ্কে বসে জিজ্ঞাসা করলেন, তোমার খাওয়া হলো? হ্যাঁ, এই কতক্ষণ খেয়ে উঠলাম।
বলে গৃহিণী স্বামীর নিকটে এসে দাঁড়ালেন। কর্তা বললেন, বসো তবে, যতক্ষণ ঘুম না আসে একটু কথাবার্তা কওয়া যাক। আদালত খোলা থাকলে পশারওয়ালা উকিলদের পত্নীরা ছুটির দিনের মধ্যাহ্ন ছাড়া স্বামীর সঙ্গে বিশ্রাম লাভের আর বড় সুযোগ পান না। প্রাতে কাক ডাকবার সঙ্গে সঙ্গেই আপিস গৃহে মক্কেলের আবির্ভাব। বেলা 10টা বাজলে অন্দরে এসে তাড়াতাড়ি স্নানাহার সেরে বাবুর আদালত যাত্রা। আদালত থেকে ফিরে সন্ধ্যাকালে কিঞ্চিত জলযোগের পর আবার মক্কেলের উপদ্রব। তাদের বয়ান শুনতে শুনতে ও কাগজপত্র দেখতে দেখতে বাবুর রাত্রি 10টা বেজে যায়, 11টাও বাজে। তারপর অন্তঃপুরে এসে ঠান্ডা লুচি ভোজনের পর শ্রান্ত দেহে ক্লান্ত মনে শয্যালিঙ্গন। দাম্পত্য আলাপের একান্ত সময়াভাব। পুত্র কন্যা জামাতা প্রভৃতির প্রসঙ্গ কিঞ্চিত আলোচনা করবার পর গৃহিণী বললেন, আজ সকালে নরেন্দ্রপুরের দেওয়ান এসেছিল, ওদের জমিদারি নাকি কিছু বিক্রি হবে। হ্যাঁ, তা তুমি কোথায় শুনলে? গৃহিণী একটু হেসে মাকড়ি দুলিয়ে বললেন, আমার কি চড় নেই? ঘরে বসে আমি অনেক খবর রাখি গো। কত টাকায় বিক্রি হবে? লাখ টাকার ওপর। 1,20,000-এর কম তো নয়। কেন, কিনবে নাকি? কেন তো কওলা মুসাবিদা বাবদ আমার ফিজের টাকা এই বেলা বায়না দাও। বলে হেমন্ত হাসলেন। গৃহিণী এদিক ওদিক চেয়ে নির্জন দেখে, এই নাও। বলে একটি পান স্বামীর মুখে গুঁজে দিলেন। দাম্পত্যলীলা শেষ হলে গৃহিণী বললেন, দেখো, ওই জমিদারির আমাদের কিছু কিনে নিলে হয় না? আমার অনেক দিনের স্বাদ কিছু জমিদারি সম্পত্তি আমাদের হয়। ছেলেরা বড় হয়ে উঠল, ওরা বেঁচে থাক। সকলেই যে বেশি লেখাপড়া শিখে টাকা রোজগার করতে পারবে এমন ভরসা কি? কিছু ভূসম্পত্তি থাকলে খাওয়া পড়ার ভাবনাটা থাকবে না। হেমন্ত গড়গড়ার নল মুখ থেকে খুলে বললেন, হ্যাঁ সে তো সব বুঝি, কিন্তু অত টাকা কোথা পাবো? এতদিন যা রোজগার করলাম মেয়েদের বিয়ে দিতে আর এই বাড়িখানি করতেই তো গেল। আর খান কত কাগজ যা আছে তাতে কি আর জমিদারি খরিদ হয়? বলে হেমন্তবাবু গড়গড়া টানতে লাগলেন। গৃহিণী বললেন, কেন, ব্যাংকে আমাদের যে লাখ টাকা জমা রয়েছে সেই টাকা আর ঘরে যে কাগজ আছে তাতে তো হয়ে যায়। হেমন্ত স্ত্রীর মুখপানে চাইলেন। কমলিনী একটু অপ্রতিভ হয়ে বললেন, দেখো, ও টাকা ভগবান তোমাকে দিয়েছেন, ও তোমারই টাকা। নইলে আজ 25 বছর ধরে কেউ কি তার খোঁজ করতো না? ও টাকা তুমি স্বচ্ছন্দে নিজের বলে মনে করতে পারো, তাতে কিচ্ছু অন্যায় হবে না। হেমন্ত বললেন, কিন্তু কিন্তু মা যে বলে গেছেন ও টাকা রেখে দিতে, যার টাকা সে যদি কোনো কালে উপস্থিত হয় তা তাকে দিতে। গৃহিণী বললেন, মা বলেছিলেন তার আজ্ঞা 25 বছর ধরে তুমি তো পালন করলে। যক্ষের ধন তো নয় যে চিরজীবন ওই টাকা তোমায় আগলে বসে থাকতে হবে। হেমন্তবাবু নীরবে গড়গড়া টানতে লাগলেন। কিছুক্ষণ পরে বললেন, কিন্তু ধরো কেউ যদি এসে টাকাটা দাবি করে? গৃহিণী বললেন, শুধু দাবি করলেই তো হবে না, ভালো রকম প্রমাণ তো চাই। আমি মূর্খ মেয়ে মানুষ, আইন কানুনের কিছুই বুঝি নে, কিন্তু তোমাদের মুখেই তো শুনি যে দিন যত যায় কোনো বিষয়ে প্রমাণ পাওয়া ততই কঠিন হয়ে দাঁড়ায়। 1-8 বছর তো নয়, 25 বছর কেটে গেছে। হ্যাঁ তা ঠিক। বলে হেমন্ত গড়গড়ার নল ফেলে চক্ষু মুদ্রিত করলেন। গৃহিণী শয্যা প্রান্তে বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রায় 10 মিনিট পরে হেমন্ত মুদ্রিত নয়নে বললেন, আশ্চর্য, 1 লক্ষ টাকা যার হারিয়ে গেল, 25 বৎসরকাল সে টু শব্দটি করলে না। এরকম আশ্চর্য ঘটনা আমি তো কখনো শুনিনি। গৃহিণী বললেন, ও কি, তুমি এখনো ঘুমোওনি বুঝি?
আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছো। হেমন্ত উঠে বসে বললেন, ঘুমের পথ কি আর তুমি রেখেছ গিন্নি? কেন, আমি কি করলাম? মাথায় প্রলোভনের আগুন জ্বেলে দিয়েছ যে। গৃহিণী একটু সংকুচিত হয়ে বললেন, অন্যায় তো কিছু বলিনি, আমার কি দোষ? হেমন্ত হেসে বললেন, তোমার দোষ কিছু না। ওই বাইবেলের গল্প শোনোনি? সর্পরূপী শয়তান ইডেন বাগানে এসে বহু কষ্টে মানবমাতা ইভকে নিষিদ্ধ ফলটি খাইয়েছিল। তারপর ইভ কিন্তু অতি সহজেই আদমকে সেই ফল খেতে রাজি করেছিল। সেই ইভের বংশেই জন্ম তো। গৃহিণী বললেন, পোড়া কপাল আর কি। আমি ব্রাহ্মণের মেয়ে, ইভের বংশে আমার জন্ম হতে যাবে কেন? তুমি শো, ঘুমো। হেমন্ত বললেন, হ্যাঁ সে হবে এখন। এই লোহার সিন্দুক খুলে ব্যাংকের বইখানা বের করে আনো তো। গৃহিণী বই এনে দিলেন। হেমন্তবাবু চশমা চোখে দিয়ে দেখলেন, কয়েকদিন হলো সেই £1,00,000 শেষ ডিপোজিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুনরায় ডিপোজিটের পত্র লেখা হয়নি, অর্থাৎ টাকাটা যেদিন খুশি তুলে নেওয়া যায়। ব্যাংকের বই সিন্ধুকে ফেরত পাঠিয়ে হেমন্তবাবু আবার শয়ন করলেন, কিন্তু ঘুম এলো না। বিছানায় পড়ে এপাশ ওপাশ করতে লাগলেন। তার কেবলই মনে হতে লাগলো, কি করি? দারিদ্র্যের অবস্থায় যে প্রলোভন থেকে আত্মরক্ষা করতে পেরেছিলাম, এখন সচ্ছলতার দিনে সেই প্রলোভনের হাতে আত্মসমর্পণ করব কি? এমনই নানা চিন্তায় বেলা 3টে অবধি কাটল। হেমন্তবাবু তখন উঠে আপিস কক্ষে গিয়ে দেওয়ানজি প্রদত্ত সেই বিক্রেয় গ্রামগুলির তালিকাখানি দেরাজ থেকে বের করলেন। প্রত্যেক গ্রামের হস্তবুদ জমা, আঞ্জামি খরচা, বর্ধমান রাজকে দেও বাৎসরিক খাজনা, মুনাফা প্রভৃতি তাতে লেখা আছে। বর্ধমান জেলার সার্ভে ম্যাপ দেওয়ালে টাঙানো ছিল। তিনি তাতে বিভিন্ন গ্রামগুলির অবস্থান পর্যবেক্ষণ করতে লাগলেন। সন্ধ্যাকালে দেওয়ানজি পুনরাগত হলে হেমন্তবাবু তাঁকে বললেন, দেখুন, এই খদ্দের আর কোথায় খুঁজে বেড়াবো, আমি নিজেই কিনে নেব মনে করেছি। তালিকা বের করে বললেন, এই বাঁশডাঙ্গা আর খাসবেড়িয়া গ্রাম দুখানি লাগাও আছে। এই দুখানি যদি 1,20,000 আপনারা দেন তো আমি কিনে নিতে রাজি আছি। এত শীঘ্র খরিদ্দার স্থির হবে দেওয়ানজি তা স্বপ্নেও ভাবেননি। একটু সংকোচের সঙ্গে বললেন, সঙ্গে সব টাকাটা কিন্তু নগদ চাই। কেননা? হেমন্তবাবু বললেন, হ্যাঁ সেজন্যে চিন্তা নেই, সব টাকাটা একসঙ্গেই দেব। দেওয়ানজি বিস্মিত নয়নে হেমন্তবাবুর পানে চেয়ে রইলেন। প্রথম প্রথম সেই 2 টাকা ফিজের অবস্থা থেকে উকিলবাবুকে তিনি দেখে আসছেন। বছরের পর বছর অল্পে অল্পে কেমন করে পসার বেড়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছেন তাও তিনি জানেন, কিন্তু একসঙ্গে 1,20,000 টাকা বের করে দেবার ক্ষমতা যে তাঁর হয়েছে এটা দেওয়ানজির জানা ছিল না। পক্ষকাল পরে গৃহিণীর আশা পূর্ণ হল। হেমন্তবাবু জমিদার হলেন, বাঁশডাঙ্গা ও খাসবেড়িয়া গ্রামদ্বয়ের মালিক হলেন। এই উভয় গ্রামে অনেক ঘর গোয়ালার বাস। অল্প মূল্যে খাঁটি গব্য ঘৃত, ক্ষীর, ছানা, দধি সেখান থেকে আসতে লাগল। গৃহিণীর স্থূল দেহ স্থূলতর হয়ে উঠল। আরও 5 বছর কেটেছে। একদিন প্রাতে হেমন্তবাবু হঠাৎ টেলিগ্রাম পেলেন, কলকাতায় তাঁর বন্ধু ও মক্কেল ইন্দ্রভূষণবাবু মৃত্যুশয্যায় শায়িত। হেমন্তবাবুর সঙ্গে তিনি অন্তিম সাক্ষাৎ কামনা করেন। হাতের মোকদ্দমাগুলির কাগজপত্র জুনিয়র উকিলবাবুকে বুঝিয়ে দিয়ে আহার আনতে সেই দিনই হেমন্তবাবু কলকাতা যাত্রা করলেন। দীর্ঘকালের অত্যাচারের ফলে ইন্দ্রভূষণবাবু কঠিন রোগগ্রস্ত হয়ে পড়েছেন। শহরের বড় বড় সাহেব ডাক্তার, বাঙালি ডাক্তার, কবিরাজ
আজ মাসাধিক কাল চিকিৎসা করলেন, কিন্তু কিছুতেই একটু সুরাহা হয়নি। রোগ উত্তরোত্তর বেড়েই চলেছে। অবস্থা দেখে নিতান্ত আত্মীয় ছাড়া অন্য সকলেই তাঁর বাঁচবার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল। গতকাল ডাক্তারেরাও জবাব দিয়েছেন। অনেক সময় ইন্দ্রবাবু সংজ্ঞাহীন অবস্থাতেই থাকেন। মাঝে মাঝে 2-1 ঘন্টার জন্য জ্ঞান হয় মাত্র। গতকাল অপরাহ্নকালে এমনই অবস্থায় হেমন্তবাবুর সঙ্গে সাক্ষাতের অভিলাষ তিনি দেওয়ানজির কাছে ব্যক্ত করেছিলেন। সেই অনুসারে বর্ধমানে তাকে তার করা হয়েছিল। বেলা 5টার সময় হেমন্তবাবুর গাড়ি এসে ইন্দ্রবাবুর ফটকের কাছে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করে নিচের তলাতেই দেওয়ানজি ও অন্যান্য কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হলো। দেওয়ানজি সজল নয়নে তাঁর প্রভুর অবস্থা সমস্তই হেমন্তবাবুকে জানালেন। হেমন্ত দুঃখ প্রকাশ করতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই আমার সঙ্গে দেখা করবার জন্যে দাদা এত ব্যাকুল হয়েছেন কেন, তা আপনি কিছু শুনেছেন? কোনো বিশেষ কারণ আছে কি? দেওয়ানজি বললেন, আগে আপনি তার বাল্যকালের বন্ধু, সেই জন্যেই বোধ হয়। তাছাড়া কোনো কারণ যদি থাকে সেটা আমি জানতে পারিনি। দেওয়ানজি হেমন্তবাবুকে হাত মুখ ধোয়ার বন্দোবস্ত করে দিয়ে তাঁর আগমন সংবাদ দেবার জন্য উপরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, আপনার চা দেওয়া হয়েছে, ওপরে চলুন। হেমন্ত জিজ্ঞাসা করলেন, দাদা কি জেগেছেন? না, বলে দেওয়ানজি অগ্রবর্তী হলেন। একটি ঘরে হেমন্তবাবুর জন্য জলযোগ সাজানো ছিল। তিনি জলযোগে বসলেন। যুবা সুরেন্দ্রভূষণ ইন্দ্রবাবুর একমাত্র পুত্র। কাকাবাবু ভালো আছেন তো? বলে কাছে এসে বসল। চিকিৎসা ও চিকিৎসকগণ সম্বন্ধে কথাবার্তা বলতে লাগল। জলযোগ শেষে হেমন্ত বললেন, যাও দেখি বাবা, আর একবার দেখে এসো জেগেছেন কিনা। কিছুক্ষণ পরে সুরেন্দ্র ফিরে এসে বলল, না, বাবা তো এখনো জাগেননি। মা একবার আপনার সঙ্গে দেখা করবেন, আপনি ভিতরে আসুন। ইন্দ্রভূষণ 2-3 বছরের বড় বলে হেমন্ত তাঁকে দাদা এবং তাঁর স্ত্রীকে বউ ঠাকরুন বলতেন। আগে যখন ইন্দ্রবাবু নতুন কলকাতায় এসেছিলেন, হেমন্ত কখনো কখনো এসে দেবরের মতো বউ ঠাকরুনের উদ্দেশ্যে হাস্য পরিহাস আমোদ আবদার করতেন। তিনিও তার জবাব দিতেন, কিন্তু অন্তরাল থেকে। সাক্ষাৎভাবে এ পর্যন্ত কখনো বাক্যালাপ হয়নি। তাই হেমন্তবাবু অনুমান করলেন যে বিশেষ কারণের জন্য ইন্দ্রভূষণ অন্তিম শয্যায় তাঁকে দেখতে চেয়েছেন। সম্ভবত সেই প্রসঙ্গেই বউ ঠাকরুন তাঁকে কিছু জিজ্ঞাসা করবেন। সুরেন্দ্র তাঁকে নিয়ে গিয়ে একটা ঘরে বসিয়ে মাকে আনতে গেল। ক্ষণকাল পরে অর্ধাবগুণ্ঠিতা একজন প্রৌঢ়া কক্ষে প্রবেশ করলেন। বউ ঠাকরুন, বলে হেমন্ত তাঁকে প্রণাম করে তার বিষাদক্ষীণ্ণ স্ফীত অবনত চোখ দুটির পানে চাইলেন। গৃহিণী মাথার কাপড় একটু তুলে পুত্রকে বললেন, যাও বাবা, তুমি ও ঘরে গিয়ে বসো। হেমন্ত সবিস্ময়ে তার মুখের পানে চাইলেন। কি এমন কথা ইনি বলবেন যা উপযুক্ত পুত্রেরও অশ্রাব্য? এই তার বিস্ময়ের কারণ। সুরেন্দ্র চলে গেলে গৃহিণী অশ্রুভরা কণ্ঠে বললেন, বসো ঠাকুরপো, বসো। হ্যাঁ, আপনি বসুন, বলে হেমন্ত চেয়ারখানিতে বসলেন। গৃহিণী বসলেন না, তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। হেমন্ত তাঁর এই সংকোচ দেখে বললেন, আমাকে কি বলবেন বউ ঠাকরুন? গৃহিণী সংকোচের সঙ্গে বললেন, ঠাকুরপো, কর্তা তোমাকে কেন ডেকে পাঠিয়েছেন তা কিছু তুমি জানো? না, আমি তো কিছু জানি নে। আপনি জানেন? গৃহিণী বললেন, না, আমি কিছু জানি নে। তবে এইটুকু মাত্র তিনি আমায় বলেছেন তোমার নাম করে, এক সময় আমি তার ভয়ানক অনিষ্ট করেছি। সে আমাকে ক্ষমা না করলে পরলোকে আমার সদ্গতি হবে না।
এইটুকু মাত্র তিনি আমায় বলেছেন, আর কিছুই বলেননি। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি উত্তর দেননি, চুপ করেছিলেন। হয়তো তার মনে কষ্ট হচ্ছে এই ভেবে আমি আর পীড়াপিড়ি করিনি। খুব সম্ভব সেই বিষয়ে তোমার কাছে ক্ষমা চাইবার জন্যই তিনি তোমায় ডেকে পাঠিয়েছেন। ঠাকুরপো, আমি তো আজ 30 বছর তোমাদের দেখছি, সব খবরই জানি, কিন্তু তিনি তোমার প্রতি কোনোদিন কোনো অন্যায় করেছেন তা তো আমি জানি নে। কি অন্যায় তিনি করেছেন যদি বলতে বাধা না থাকে, তবে তুমি আমায় তা বলো ঠাকুরপো। হেমন্ত বিস্মিত হয়ে বললেন, তিনি আমার প্রতি অন্যায় করেছেন? আমার অনিষ্ট করেছেন? কবে? কি অনিষ্ট করেছেন? কই, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। গৃহিণী বললেন, এ তো আশ্চর্য কথা। তিনি বলেন তোমার তিনি ঘোর অনিষ্ট করেছেন, অথচ তুমি বলছো তুমি কিছুই জানো না। আরে জ্বরের ঘোরে তিনি ভুল বকেছেন হয়তো, বলে হেমন্তবাবু মুখ অবনত করে রইলেন। গৃহিণী কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করে মুখখানি তুলে অশ্রুগদগদ স্বরে বললেন, আজকে 2-3 বার যখনই ওর জ্ঞান হয়েছিল জিজ্ঞাসা করেছেন, হেমন্ত এসেছে? আমরা বলেছি তাকে তার করা হয়েছে, আজ যে কোনো সময় তিনি এসে পৌঁছবেনি। এখন অঘরে ঘুমোচ্ছেন, আবার জ্ঞান হলেই তোমায় ডেকে পাঠাবেন। তোমায় কি বলবেন তা জানি নে। তোমার কি ক্ষতি করার কথা বলে তোমার কাছে মাপ চাইবেন কিছুই আমি অনুমান করতে পারছি না। তুমি নিজেই যখন এর বিন্দু বিসর্গ জানো না, আমি কি করে জানব? কিন্তু দোহাই তোমার ঠাকুরপো, তিনি তোমার প্রতি যে অন্যায় করার কথাই বলুন, যে ক্ষতি, যে অনিষ্ট করার কথাই বলুন, তুমি প্রসন্ন মনে তাকে ক্ষমা করো, নইলে এই অন্তিম সময়ে। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। তিনি আর কিছু বলতে পারলেন না। হেমন্তবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে আপনি হাত জোর করেন কেন বউ ঠাকরুন? করেন কি? আরে আমায় অত করে বলতে হবে না। খুব সম্ভব জ্বরের ঘোরে কোনো একটা কাল্পনিক অনিষ্টের কথাই তার মাথায় ঢুকেছে। যদি বাস্তবিকই কিছু হয়, আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমি এমনভাবে উত্তর করব যাতে তার মনে কোনো ক্ষোভ, কোনো অশান্তি আর না থাকে। আপনি সে সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন বউ ঠাকরুন। 1 ঘন্টা পরে ইন্দ্রভূষণবাবুর পুনরায় জ্ঞান সঞ্চার হল। গৃহিণী যেমন বলেছিলেন, জেগেই তিনি হেমন্তবাবুর খোঁজ করলেন। হেমন্তবাবু অনতিবিলম্বে তাঁর শয্যা পার্শ্বে নীত হলেন। ইন্দ্রভূষণ ক্ষীণ স্বরে বললেন, হেমন্ত এসেছো ভাই? আমার মেয়াদ তো শেষ হয়ে এসেছে। তোমাকে আমার কিছু বলবার আছে, সেইটি না বললে আমার প্রাণ বেরুচ্ছে না। ওগো, তোমরা সবাই এবার ও ঘরে যাও। উপস্থিত সকলে ধীরে ধীরে সেখান থেকে প্রস্থান করলেন। যাবার সময় গৃহিণী মিনতিপূর্ণ দৃষ্টিতে হেমন্তবাবুর পানে চেয়ে গেলেন। নির্জন হলে ইন্দ্রভূষণ বললেন, বেশি কথা কইবার সময় নেই, শক্তিও নেই। হেমন্ত, মনে আছে তোমার ওকালতির সেই প্রথম অবস্থা? বড় কষ্টে তোমার দিন যাচ্ছিল। হেমন্ত বললেন, হ্যাঁ দাদা, মনে পড়ে বই কি। তোমার কাছে সেসব দিনে অনেক সাহায্য আমি পেয়েছি, জীবনে তাকে ভুলবো? ইন্দ্রভূষণ ধীরে ধীরে বললেন, যাক, তখন 3 বছর না 4 বছর তোমার প্র্যাকটিস হয়েছে। এই জার্মানিতে যে লটারি খেলা হয়, আমি সেই লটারির 2খানি টিকিট কিনেছিলাম, একখানি তোমার জন্যে আর একখানি আমার নিজের জন্যে।
তোমার আসল ঠিকানাটি না দিয়ে আমার কেয়ারেই লিখে দিয়েছিলাম। উফ, গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল। হেমন্ত মন্ত্রমুগ্ধবৎ এই কাহিনী শুনলেন। তার মনে হতে আরম্ভ হয়েছিল, এ তো জ্বরের প্রলাপের মতো শোনাচ্ছে না। পাশের টেবিলে জলের গ্লাস ছিল, 2-3 চামচ জল রোগীকে তিনি পান করিয়ে দিলেন। জল পান করে একটু সুস্থ হয়ে ইন্দ্রভূষণবাবু ধীরে ধীরে বলতে লাগলেন, উভয়ের অদৃষ্ট পরীক্ষার জন্যে ওই টিকিট দুখানি কিনেছিলাম। কতদিন হলো, সে আজ বোধহয় 30 বছরের কথা না? আজ 30 বছর পরে তোমায় জানাচ্ছি, তোমার টিকিটখানি 1 লক্ষ টাকা প্রাইজ পেয়েছিল। হেমন্ত অস্ফুট স্বরে বলে উঠলেন, হ্যাঁ? ইন্দ্রবাবু বলে যেতে লাগলেন, যখন চিঠি এলো তখন আমি দেশের বাড়িতে একখানি ক্রস করা চেক, কলকাতায় যে জার্মানির ব্যাংক আছে সেই ব্যাংকের উপরে চেক, তোমার নামে আমার কেয়ারে রেজিস্ট্রি করা চিঠি, তার ভেতর তোমার নামে 1 লক্ষ টাকার চেক। আমার টিকিটে 0 উঠল, তোমার টিকিট 1 লক্ষ টাকা প্রাইজ পেলে। এই দেখে আমার বুকের ভেতরটায় যেন আগুন জ্বলতে লাগলো। আমি যে এত ক্ষুদ্র মনা তা আগে জানতাম না। বুকের সেই আগুন বুকে চেপে রেখে ভাবলাম, তোমায় গিয়ে খবরটা দিই, চেকখানা তোমায় দিয়ে আসি। উফ, আর একটু জল। হেমন্ত আবার তাকে জলপান করালেন। পানান্তে ইন্দ্রবাবু বলতে লাগলেন, তারপর শয়তান আমার কাঁধে এসে ভর করলে। ভাবলাম আমি আত্মসাৎ করব। আমি তো টাকা দিয়ে টিকিট কিনেছিলাম, সুতরাং তোমার ও টাকায় কিসের অধিকার? এই কুযুক্তি শয়তানি আমার মাথায় এনে দিলে। কিছুতেই লোভ সংবরণ করতে পারলাম না। ক্রস করা চেক কোনো ব্যাংকের মারফত ভিন্ন ভাঙানো যাবে না। চেকের পিঠে তোমার নামটি আমি জাল করলাম। কলকাতায় গিয়ে আমার ব্যাংকে সেই চেক জমা দিয়ে পরদিন 1 লক্ষ টাকা বের করে নিলাম। সেই সময় জয়রামপুরের বাবুদের একখানা খুব ভালো মহাল দেনার দায় বিক্রি হচ্ছিল। সে মহালটা কিনে নেবার জন্যেই টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে বাড়ি আসছিলাম। আমি যে নিতান্ত ক্ষুদ্রমনা তা নয়, আমি যে এত লোভী, এমন শঠ প্রবঞ্চক, আগে আমি তা জানতাম না। যা হোক, টাকাটা নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু মাথার উপরে ঈশ্বর আছেন যে, আর অদৃষ্ট বলেও একটা জিনিস আছে, সেটা ভুললেই বা চলবে কেন? 1 লক্ষ টাকা যদি আমার অদৃষ্টে থাকতো, তাহলে আমার টিকিটেই তো উঠতে পারত। তা তো ওঠেনি। এই 1 লক্ষ টাকার নোটের সেই বান্ডিল নিয়ে ট্রেনে বর্ধমান যাচ্ছিলাম। সঙ্গে হুইস্কি ছিল, গাড়িতে বসে ঢালছিলাম আর খাচ্ছিলাম। এক সময় বাথরুমে যাই, নোটের বান্ডিলটি ওই র্যাকের উপর রেখে মুখ ধুচ্ছিলাম। এমন সময় গাড়ি শ্রীরামপুরে এসে দাঁড়ালো। সোডা ফুরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি নেমে আইস ভেন্ডারকে সোডা আনতে বলতে গিয়েছিলাম। হঠাৎ ট্রেন ছেড়ে দিল।
লক্ষ টাকার নোটের বান্ডিল গাড়িতে গোসলখানার ওই র্যাকেই পড়ে রইল। চলন্ত গাড়িতে লাফিয়ে উঠবার জন্যে আমি ছুটলাম। স্টেশনের লোকেরা হাঁ হাঁ করে আমার পিছু পিছু ছুটে আমায় ধরতে এলো, আর টানাটানিতে আমি ধড়াস করে প্ল্যাটফর্মে পড়ে গেলাম। একখানা ইট না পাথর কি ছিল, মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়লাম। পরমায়ু ছিল তাই গাড়ি আর প্ল্যাটফর্মের ফাঁকের মধ্যে পড়িনি। স্টেশনের লোক ওই অজ্ঞান অবস্থায় আমায় হাসপাতালে পাঠিয়েছিল। সেখানে 8-10 ঘন্টা পরে আমার চৈতন্য হয়। পরদিন বাড়ি আসি। এই কাহিনী শুনে হেমন্তর বুদ্ধিশুদ্ধি সমস্তই যেন গোলমাল হয়ে যেতে লাগলো। মাথার 2 রগ আঙুলে টিপে তিনি নীরবে বসে রইলেন। তার মনে হতে লাগলো, তাই কি, তাই কি? ইন্দ্রবাবু বললেন, হাসপাতালে জ্ঞান হতেই টাকার খোঁজ নেওয়ার কথা আমার মনে হয়েছিল, কিন্তু ভাবলাম তাতে ফল কি হবে? কেউ না কেউ সেটা পেয়েছে, সে কখনোই দেবে না বা স্বীকার করবে না। যদি এই নিয়ে এখন গোলমাল বাঁধাই, তাহলে আমার জাল করাটি ধরা পড়ে যাবে। সব ব্যাপার খবরের কাগজে উঠবে, কেলেঙ্কারির এক শেষ। হয়তো আমায় জেলেও যেতে হতে পারে। তাই চুপ করে গেলাম। এবার এই ব্যারামে পড়ে প্রায়ই আমার মনে হয়েছে, তোমার আমি এই যে মহা ক্ষতিটি করেছি, এই যে প্রবঞ্চনাটি তোমায় করেছি, তার পাপ কি আমায় লাগবে না? তার প্রতিফল পরলোকে গিয়ে কি আমায় নিতে হবে না? দিন যতই এগিয়ে আসছে, এই চিন্তা আমার মনে ততই প্রবল হয়েছে। তাই তোমায় ডেকে পাঠিয়েছি ভাই। সে সময় এই টাকা পেলে তোমার কষ্ট ঘুচে যেত, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এখন তোমার কোনো অভাব নেই। 1,20,000 টাকা দিয়ে তুমি সম্পত্তি কিনেছ। 30 বছর আগে তোমার এই যে ক্ষতিটি আমি করেছি, আজ তুমি তার জন্য আমায় মাফ করো ভাই। বলো, আমায় ক্ষমা করলে? ইন্দ্রবাবুর 2 চোখ থেকে ঝরঝর ধারে অশ্রু ঝরতে লাগল। হেমন্তবাবু তাঁর হাত দুখানি নিজ হাতে নিয়ে বললেন, দাদা, এই শান্ত হও, শান্ত হও। অদৃষ্ট ছাড়া পথ নেই তুমি যে বললে, এই সেই কথাই ঠিক। সেই টাকা আমারই অদৃষ্টে ছিল, আমিই তো পেয়েছি। ইন্দ্রবাবু প্রায় উঠে বসে বললেন, তুমি সে টাকা পেয়েছ? হ্যাঁ, বলো কি, কোথায় পেলে? অসম্ভব। হেমন্ত তাকে শুইয়ে দিয়ে বলল, দাদা, এই উত্তেজিত হয়েও না। তোমার মনের সমস্ত ক্ষোভ, সব সন্তাপ দূর করো। তোমার দ্বারা আমার কোনো অনিষ্ট হয়নি। সেই 1,00,000 টাকার বান্ডিল সেই ট্রেনে আমি কুড়িয়ে পেয়েছিলাম। ইন্দ্রবাবু ফ্যাল ফ্যাল করে হেমন্তর মুখের পানে চেয়ে রইলেন। বললেন, মৃত্যুকালে আমায় সান্ত্বনা দেবার জন্যে মিছে কথা বলো না ভাই। তুমি আমায় অকপট চিত্তে ক্ষমা করেছ, এইটুকু জানতে পারলেই আমার যথেষ্ট সান্ত্বনা। হেমন্ত বলল, আরে না দাদা, তোমায় ভোলাবার জন্যে আমি মিছে কথা বলিনি। তোমার 2খানি গ্রাম আমি যে 1,20,000 টাকা দিয়ে কিনলাম, সেই টাকার মধ্যে 1,00,000 টাকা সেই টাকা। কোথায় কবে হেমন্তবাবু বান্ডিল পেয়েছিলেন, বান্ডিল কিভাবে জড়ানো ছিল, কত কত টাকার নোট তাতে ছিল,
সমস্ত ইন্দ্রবাবু খুঁটিয়ে খুঁটিয়ে হেমন্তকে জিজ্ঞাসা করলেন। সমস্ত কথার উত্তর পেয়ে বলে উঠলেন, জয় গোপী বল্লভজি, তোমার অসীম দয়া, মহাপাপ থেকে তুমি আমায় রক্ষা করলে। বলে তিনি চোখ মুদ্রিত করলেন। দেখতে দেখতে মুখখানি প্রসন্ন ভাব ধারণ করল। দু চোখের কোণ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগল। এর কিছু পরে ইন্দ্রবাবুর স্ত্রীর সঙ্গে হেমন্ত নির্জনে সাক্ষাৎ করে সমস্ত বিষয় তাকে জানিয়ে তার উৎকণ্ঠা দূর করলেন। পরামর্শ হল, ছেলেকে বা অন্য কাউকে এই পুরনো কলঙ্ক কাহিনী জানাবার কোনো প্রয়োজন নেই। পরদিন সকালের ট্রেনে হেমন্তবাবু বর্ধমানে ফিরে এলেন। দুদিন পরে ইন্দ্রবাবুর মৃত্যু সংবাদ তাঁর কাছে পৌঁছল। শ্রাদ্ধের দিন নিমন্ত্রণ রক্ষা করবার জন্য হেমন্তবাবু কলকাতায় গেলেন। মুণ্ডিত মস্তক সুরেন্দ্রভূষণ শ্রাদ্ধকার্য সম্পন্ন করে জলযোগান্তে এসে হেমন্তবাবুর সঙ্গে সাক্ষাৎ করে কাঁদতে লাগল। হেমন্তবাবু সস্নেহে তার গায়ে হাত বুলিয়ে তাকে নানা মিষ্ট বাক্য বলে অবশেষে পকেট থেকে একখানি বড় লেফাফা বের করে তার হাতে দিয়ে বললেন, বাবা, এইটি আমার লৌকিকতা স্বরূপ তুমি গ্রহণ করো। কি বলে সুরেন্দ্র খামখানি খুলে ফেলল। দেখল স্ট্যাম্প ও রেজিস্ট্রি অফিসের মোহরযুক্ত একখানি দলিল। জমিদারের ছেলে কিছু দূর পড়েই বুঝতে পারল ইহা একখানি দানপত্র। 4 বছর পূর্বে পিতার কাছ থেকে কৃত দুখানি গ্রামের একখানি বাঁশডাঙ্গা পুত্রকে পিতৃশ্রাদ্ধে লৌকিকতা স্বরূপ হেমন্তবাবু দান করছেন। সুরেন্দ্রনাথ সবিস্ময়ে হেমন্তবাবুর মুখের পানে চেয়ে বলল, এ কি কাকামশাই, আপনি কি করছেন? এর নাম কি লৌকিকতা দেওয়া? না না, এ আমি কোনো মতেই নিতে পারি নে। হেমন্তবাবু বললেন, না বাবা, তুমি মনে কোনো সংকোচ রেখো না। যে টাকা দিয়ে তোমাদের এই গ্রাম দুখানি আমি কিনেছিলাম, সে টাকার অধিকাংশই তোমার বাপের অনুগ্রহেই আমার পাওয়া। তোমার বাপের টাকাও বলা যেতে পারে এক হিসেবে। বাঁশডাঙ্গা আমি তোমায় দান করলাম, ও তো তোমারই। তোমার বাবাই বরং খাস বেড়ে আমায় দান করে গেছেন। সুরেন্দ্র ফ্যালফ্যাল করে হেমন্তবাবুর মুখের পানে চেয়ে রইল। শেষে বলল, আপনি কি বলছেন? এ যে প্রহেলিকার মতো, আমি তো কিছুই বুঝতে পারছি না কাকা। হেমন্ত বললেন, এর মধ্যে অনেক কথা আছে বাবা, সেসব তোমার শুনে কাজ নেই। তোমার মা সমস্তই জানেন। তুমি বিনা দ্বিধায় বাঁশডাঙ্গা গ্রামখানি ফিরিয়ে নাও, তাতে কোনো দোষ, কোনো অন্যায় হবে না। আচ্ছা, মাকে তাহলে জিজ্ঞাসা করে আসি, তিনি যদি অনুমতি করেন তো নেব। বলে সুরেন্দ্র চলে গেল। মাতা শুনে অনুমতি দিলেন। সুরেন্দ্র এসে হেমন্তবাবুকে তা জানিয়ে তার পদধূলি গ্রহণ করল।